গেল তিনটি একতরফা নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের জনগণ। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে যখন কর্তৃত্ববাদী শাসনামলের পতন ঘটেছে, তখন নতুন করে আশার সঞ্চার হয়েছে ভালো একটি ভোটের। কিন্তু আইন, কমিশন ও প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিংবা এখানকার জনতা, রাজনৈতিক দলগুলোর মেজাজ কতটা প্রস্তুত ভালো একটি নির্বাচনের জন্য? নানা খাতের সংস্কারের আলোচনার মধ্যে যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আলোচনা চলছে, তখন আমরা আজকের ভোটের ট্রেনে আলোচনা করব ভোটের মাঠের পক্ষগুলো নিয়েই। আপনাদের সঙ্গে আছি আমি আজহার লিমন। আজকের আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম থেকে সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী সদস্য অধ্যাপক সিকান্দার খান। স্যার, আজকের ভোটের ট্রেনে আপনাকে স্বাগত। স্যার, আপনার সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে আমরা একটি ওয়ার্ল্ড দেখে নিতে চাই যে ভোটের মাঠে আসলে কতগুলো পক্ষ কাজ করে। ভোটের মাঠে মূলত পক্ষ আছে তিনটি। মূলত এর শুরুতেই আমরা যেটা দেখছি যে ভোটের মাঠের প্রধান পক্ষ হলো ভোটার, যারা আসলে ভোট দিয়ে তাদের নিজেদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটায়। দ্বিতীয়ত আমরা দেখছি যে প্রার্থী, তারা ভোটের মাঠের একটি গুরুত্বপূর্ণ পক্ষ, যারা মূলত এই নির্বাচনে অংশ নেন এবং ভোটারদের দ্বারা নির্বাচিত হন। আর তৃতীয়ত আমরা দেখছি যে নির্বাচন কমিশন, যাদের দায়িত্ব মূলত একটা ভোট অনুষ্ঠান করা। অন্যান্য আরও অনেকগুলো পক্ষ আমরা দেখছি যে সরকার ও প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, রাজনৈতিক দলসমূহ, বেসরকারি সংস্থা, দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিক, এরকম আরও অনেক পক্ষ থাকে এই ভোটের সঙ্গে যারা সংশ্লিষ্ট। স্যার, আমরা আপনার কাছে যেতে চাই যে এই যে আমরা দেখছি যে ভোটের মাঠের অনেকগুলো পক্ষ এবং ভোট তো একটা বিশাল কর্মযজ্ঞ। আপনার কাছে সহজে একটা প্রশ্ন করতে চাই যে আসলে ভোটারদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কি, সেটা বোঝার জন্যই তো নির্বাচন। কিন্তু এই নির্বাচনের মধ্যে এই যে এতগুলো পক্ষের মধ্যে আসলে কোন পক্ষটা সবচেয়ে শক্তিশালী? আমার মতে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষটা হচ্ছে ভোটার, যারা ভোট দিয়ে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সেটাকে সফল করবে। আর যারা মাঠে নিজেদের প্রার্থিতা নিয়ে থাকবেন তারা অন্য একটি পক্ষ। আর এই দুই পক্ষের মাঝখানে ভোট যারা অ্যাকচুয়ালি ঘটাবেন তারা হচ্ছেন সরকার পক্ষ। তাদেরকে আমরা কমিশন বলতে পারি, নির্বাচন কমিশন। স্যার, এর মধ্যে যেটি আমরা দেখছি যে এই অনেকগুলো পক্ষ মিলেই একটা নির্বাচন। এইখানে আপনার কাছে প্রশ্ন করছি যে অনেকগুলো তো সংস্কারের কথা উঠছে। সরকার, বাংলাদেশের যে 12টি নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন, সবগুলো নির্বাচন নিয়েই কিন্তু মানে প্রশ্ন আছে। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেগুলো হয়েছে সেগুলো বলা যায় যে অপেক্ষাকৃত কম বিতর্কমুক্ত। আমরা তো এই যে গণঅভ্যুত্থানের পর মানুষের আশা আকাঙ্ক্ষা একটি ভালো নির্বাচন, আইন সংস্কারের কথা উঠছে, নানান ধরনের আরও সংস্কার পক্ষগুলো কাজ করছে। কি মনে হয় একটা ভালো ভোটের জন্য আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? আইন বা নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, পক্ষগুলোর মধ্যে মেজাজের একটা পরিবর্তন আনা? আপনি কোনটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখছেন? আমি মনে করছি আসলে যারা ভোট দেবেন তারা আস্থায় নেওয়া হলো কিনা, তাদেরকে আস্থায় নেওয়া হওয়ার মানে হচ্ছে যে ভোট যারা সংগঠন করাবেন, অর্থাৎ ভোটের মাঠ তৈরি করা, ভোটে যারা নিজেদেরকে প্রার্থিতা জাহির করবেন, তারা প্রার্থী হিসেবে নিজেদেরকে ঠিকঠাক মতো ভোটারের কাছে উপস্থাপন করা, এবং যারা ভোট আসলে ব্যবস্থাটা করেন কমিশন, সেই কমিশন এদের ভোট নেওয়ার জন্য প্রস্তুতি রাখা। এই প্রস্তুতিতে কিছু গোলমেলে হয়ে যায় এই জন্য যে আমাদের অনেক সময় দেখা যায় যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে আমাদের যারা সরকার, যাদের আসলে ক্ষমতা থাকে, কমিশনকে তারা সাময়িকভাবে ক্ষমতাবান বলেন, কিন্তু তারা আসলে ক্ষমতা ছাড়েন না, এবং সেইখানেই গোলমালটা হয়। এখন যদি এখানে যে বিষয়টা, যে আমরা যেটা আইন দেখি
নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের বলা যায় যে নির্দেশ মতো নির্বাহী বিভাগগুলো কাজ করবে, সহযোগিতা করবে। আইন তো এমনই। আইনে তো কোনো গোলমাল নাই, আইনটা ঠিকই কথাটা বলে দেয়, কিন্তু সেই আইন প্রয়োগকারীরা তারা শেষ পর্যন্ত বুঝে যে এই কয়দিন পরে নির্বাচন কমিশনের যা ক্ষমতা সব শেষ হবে, আমি তো আমার ডিপার্টমেন্ট বা আমার সরকারের কাছে ফেরত যাব, আমার সেই পদে আমাকে আবারও জবাবদিহি করতে হবে যারা সত্যি সত্যি সরকারে আছেন তাদের কাছে। সুতরাং তারা তাদের সেই অবস্থার কথা চিন্তা করে আর কাজ করেন না। না না, তাহলে স্যার এই বিবেচনা বা এই যে বুঝ বা এই যে বিবেচনা এটির পরিবর্তন কিভাবে হবে স্যার? তার মানে কি নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, এদের তো আসলে অনেক দিন ধরে এদের দায়িত্ব থাকবে না, এটাও তো স্বাভাবিক স্যার। স্বাভাবিক, হ্যাঁ। সরকার এখানে ব্যাপারটা হচ্ছে গোটা জাতি এক ধরনের একটা পরস্পরের মধ্যে সন্ধি করেছে। আমাদের দলগুলো তারা নিজেদের মধ্যে এই ব্যবস্থাটা গ্রহণ করেছে যে যেরকমই ভোট হোক, যেটা কমিশন করছেন সেখানে আমরা কমিশনের কাছে যেমন ক্ষমতা ছেড়ে দিয়েছি এই কয়দিনের জন্য, এই কয়দিন কমিশন যা করেন সেটা আমরা মেনে নেব এবং ভবিষ্যতে এই সদস্য যারা ভোট নিচ্ছেন তাদের ব্যাপারে আমরা অন্যরকম কোনো খারাপ ভাব কখনো পোষণ করব না এবং তারা নিজেদের কাজের জন্য ওই সময়ে যে জবাবদিহি করার কথা সেই কমিশনের কাছেই তারা জবাবদিহি করবেন। অর্থাৎ কমিশন যাদেরকে, তার মানে কি স্যার আপনি চাইছেন যে এই যে নির্বাচন কমিশন যে কয়দিনের জন্য এই নির্বাহী বিভাগের কি বলবো যে দায়িত্ব পান সেটাকে আরো বাড়ানো, সেই মেয়াদকালটা আরো বাড়ানো এবং এই কর্মকর্তাদেরও একটা নিশ্চয়তা দেয়া? হ্যাঁ, কর্মকর্তাদের নিশ্চয়তা দেওয়া এবং কমিশন সত্যিকার অর্থে স্বাধীন কিনা সেটা আমরা যারা ভোটার আমরাও বুঝতে পারবো, মাঠে বোঝা যাবে। স্যার আমরা আবার আপনার কাছে আসবো স্যার। কয়েকদিন আগে আপনি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলেছেন, সুজনও কথা বলেছে। আমরা এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কি এবং কেন, এই প্রশ্নের উত্তর জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী সদস্য অধ্যাপক সিকান্দার খান এবং আমরা তার সঙ্গে সংখ্যানুপাতিক যে নির্বাচন পদ্ধতি এটি নিয়ে আলোচনা করছিলাম। আমরা তার কাছে যাব, তবে তার আগে আমরা আজ দেখে নিতে চাই যে আজকে নির্বাচনের মাঠে ভোট নিয়ে কি কি কথা হয়েছে। আমরা দেখছি যে আজকে সরকারের একজন উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা, উনি ভোট নিয়ে মন্তব্য করেছেন। উনি যেটি বলেছেন যে 15 বছর পরে জনগণ সুষ্ঠু ভোট দেখতে পাবে আর এর মাধ্যমেই যে দল ক্ষমতায় আসবে তাকে ক্ষমতা হস্তান্তর করা হবে। আজকে ভোট নিয়ে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। উনি বলেছেন যে ব্যাংক লুটকারী ও জুলুম চালানো ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনের মাধ্যমে যদি বিএনপিকে রায় দেয় তাহলে সবাইকে সাথে নিয়ে উনি একটা জাতীয় সরকার গঠনের একটা ইঙ্গিত দিয়েছেন। আর এনডিএম নামে একটি রাজনৈতিক দল রয়েছে যেটির প্রধান ববি হাজ্জাজ, উনি বলেছেন যে মানুষের ভোটাধিকার দেশের জমিনে ফিরে আনাই সবচেয়ে বেশি জরুরি। আমরা আবার আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে আছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী সদস্য অধ্যাপক সিকান্দার খান। আজকে স্যার দেখলেন যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা উনি বলেছেন যে এই ব্যাংক লুটকারী ও জুলুম চালানো ব্যক্তিদের আইনের আওতায় এনে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এই যে এই বক্তব্যটি বিএনপির ওই নেতার, এখানে কি তারা আসলে কয়েকদিন ধরে যে বক্তব্য চলছিল যে নির্বাচন সংস্কারের জন্য বসে থাকতে পারবে না, বসে থাকা উচিত না, কিংবা তারা ক্ষমতা এলেও সংস্কার চালিয়ে নেবে, তারা কি আসলে একটু সময় দিল সরকারকে বা সংস্কারের পক্ষে কথা বললো? কোনো পার্থক্য মনে হয় স্যার আপনার কাছে? না, এরকম একটা সন্দেহ করার অবকাশ হয়ে গেছে। কারণ বিএনপি মোটামুটি চাচ্ছিল যে দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেয়া হোক।
তো সেক্ষেত্রে এখন ব্যাংক লুটকারী বা যারাই অন্যায় করেছে বিভিন্ন খাতে, তাদেরকে আইনের আওতায় এনে যদি সময় ক্ষেপণ করা হয়, তাহলে তো ওই কথাটা আর থাকে না। তো এখন সামারি ট্রায়াল বলে যে জিনিস আছে, সেরকম ট্রায়াল কি হতে পারে কিনা আমি জানি না। যদি তাই হয়, যে তখন আবার কথা উঠবে যে ঠিকঠাক মতো আইনের যে সমস্ত ধারাগুলি আছে সবগুলি পালন করে বিচার করা হয়নি, এরকম একটা অজুহাত ওরা পরে তুলতে পারে। তবে ব্যাংক লুট করেছে যারা কারা, তারা আমরা সাধারণভাবে সবাই চিনি। তাদের নামে নোটিশ জারি হোক, তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা হোক, একেবারে সবটা সমস্যা সমাধান করে তাদের ব্যাপারে একেবারে পরিষ্কার একটা সিদ্ধান্ত হওয়ার পরে নির্বাচন আসলে সেটা অনেক লম্বা সময় লাগবে। তো সুতরাং সেইটা আপনি এটা কি মানে এটাকে কি সময় ক্ষেপণ হিসেবে দেখছেন স্যার, তাই তো? দল তো আমার মনে হয় তিনি তার দলের যা চাচ্ছে তার বিপক্ষে বলে ফেলেছেন। স্যার, আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি, যদি 30 সেকেন্ডে আপনি ওই নির্বাচন পদ্ধতিটা সম্পর্কে বলেন। আমরা দর্শকদের বলেছিলাম যে এরপরে এসে আলোচনা করব। আচ্ছা, ওটা হচ্ছে ওই সংখ্যানুপাতিক ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলি দল তো আছে, এমনও দল থাকবে যাদের কেউই পার্লামেন্টে নির্বাচিত হয়ে আসতে পারবেন না, এমনও হতে পারে। তখন সেই ক্ষেত্রে সবার এক রকমের যেন প্রতিনিধিত্বমূলক একটা ব্যাপার হয়, সেজন্য যারা যেখানেই মনোনয়ন দিয়ে থাকেন সেখানে তাদের মনোনীত প্রার্থী যে পরিমাণ ভোট পাবে, সেই সবগুলো প্রার্থীর ভোট এক করে গোটা জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী মোট ভোটার সংখ্যাকে ওটার নিরিখে দেখিয়ে ওই পরিমাণ লোকের ভোটের জন্য যদি একটাও সিট পায়, দুটাও সিট পায়, তাও যেন তারা প্রতিনিধিত্ব পেলেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকের ভোটের ট্রেনে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের নির্বাহী সদস্য অধ্যাপক সিকান্দার খান। আজকের ভোটের ট্রেনের সংসদীয় আসনের পরিক্রমায় জানাবো দিনাজপুর 2 আসন সম্পর্কে। এই আসনটি দিনাজপুর জেলার বীরগঞ্জ এবং কাহারোল উপজেলা নিয়ে গঠিত। এখানে এটি সংসদীয় আসনের হিসাবে এটি 7 নম্বর আসন এবং এখানে ভোটার আছে 3,49,079 জন। পুরুষ এবং নারী ভোটারদের সংখ্যা প্রায় সমান এবং যেটি বললাম যে সীমানা বোচাগঞ্জ এবং বিরল উপজেলা। এই এলাকার ভোটের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল রানা। সোহেল রানা, আপনার কাছে জানতে চাই যে এই নির্বাচন কিভাবে সুষ্ঠু হয়। অনেক আলোচনা তো আমরা করলাম, ওই দিনাজপুরের সীমান্তবর্তী যে মানুষেরা তারা কি দাওয়াই দিচ্ছে, তারা কি বলছে যে কিভাবে একটি ভোট সুষ্ঠু হতে পারে? লিমন, আজকে প্রায় বেশ কিছু জায়গায় আমি ঘুরেছি এবং বিশেষ করে তৃণমূলের যারা ভোটার রয়েছেন, যেই দেখা যাচ্ছে 60 ঊর্ধ্ব যে বয়সের ভোটাররা রয়েছেন, তারা কিন্তু বিগত সময়ে অনেকগুলো নির্বাচনের ভোট দিয়েছেন। সেই জায়গাতে কিছু নির্বাচনে তারা ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন। তারা বলছেন আসলে ভোটাধিকার প্রয়োগের যে জায়গাটি, সেটি যাতে তৈরি করে সরকার সেই আস্থার জায়গাটি তৈরি করার জন্য তারা একটা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে বিগত সময় যেখানে 14 সাল, 2014, 2018 এবং সর্বশেষ যে 2022 সালের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে ভোটাররা আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা বলছেন যে আসলে নির্বাচন সংশ্লিষ্ট যারা জড়িত রয়েছেন, কর্মকর্তা কর্মচারী, তাদেরকে আসলে এই জায়গাটিতে বিচারের আওতায় আনা দরকার। আসলে তাহলে জবাবদিহিতার মধ্যে যখন আসবে কর্মকর্তা কর্মচারীরা, তখন কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, এমনটা কিন্তু ভোটারদের প্রত্যাশা। এবং তারা বলছেন যে আসলে সেনাবাহিনী যদি থাকে নির্বাচনের সময়, সেক্ষেত্রে হয়তো সুষ্ঠু নির্বাচন হবে, এমন প্রত্যাশা কিন্তু এই অঞ্চলের মানুষের। তো লিমন, এই ছিল দিনাজপুরের ভোটারদের চাওয়া পাওয়া সর্বশেষ।
ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সোহেল রানা। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।